প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। প্রতিদিনের মতো আজও একটি নির্ধারিত বিষয়ে কথা হবে। আজকের আলোচনার বিষয় সংকট সমাধানে জট খুলছে কি। এ বিষয়ে কথা বলবার জন্য একজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। মানবাধিকার কর্মী আসিফ মনির, তার সাথে কথা হবে আজকের নির্ধারিত বিষয়ে। তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। 2 ঘন্টা শিথিলতা শেষে দুপুর 2টা থেকে দেশ জুড়ে কারফিউ শুরু, চলবে কাল সকাল 10টা পর্যন্ত, নেমেছে সেনাবাহিনী। আগামীকাল রোববার ও পরশু সোমবার দেশ জুড়ে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। উদ্ভূত বাস্তবতায় এই সিদ্ধান্ত এসেছে। কোটা আন্দোলনের শিক্ষার্থীদের 3 সমন্বয়ক গত রাতে 3 মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে 8 দফা দাবি দিয়েছেন। সমাধানের পথ দেখছেন আইনমন্ত্রী। সর্বোচ্চ আদালতে আগামীকাল সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত আপিল মামলার শুনানি। হাইকোর্টের রায় বাতিল চাইবেন অ্যাটর্নি জেনারেল। এবং ইন্টারনেট বন্ধ থাকায় ঢাকা থেকে বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল। বিমানবন্দরে অবর্ণনীয় ভোগান্তিতে বিদেশগামী যাত্রীরা। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের অতিথি আসিফ মনিরের সঙ্গে। আমাদের আলোচনার বিষয়ে সংকট সমাধানে জট খুলছে কি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে অনভিপ্রেত পরিস্থিতির উদ্ভব ঘটেছিল, সেই পরিস্থিতিতে আমরা বড় ধরনের সহিংসতাও ঘটতে দেখেছি এবং দেশ জুড়ে, এবং এক ধরনের একটা অনিশ্চিত পরিস্থিতি, একটা সংকটময় পরিস্থিতি যে আমাদের সামনে, এই বোধটি একদম কেন্দ্র থেকে দেশের প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এবং সবাই এক ধরনের উদ্বেগের ভেতরে আছে, নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ ভাবনা অনুযায়ী, কিন্তু উদ্বেগটি সকলেরই আছে। সেই পরিস্থিতিতে আজকে আলোচনা করতে বসেছি এবং আমরা সংকট সমাধানে জট খুলছে কি না এই প্রসঙ্গটির অবতারণা করছি এই কারণেই যে অন্তত শেষভাগে হলে এসেও বা একটু দেরিতে হলে এসেও বেশ কিছু পদক্ষেপ আমরা দেখেছি নেওয়া হয়েছে, যার প্রেক্ষিতে মনে হচ্ছে, ধারণা করা হচ্ছে যে সংকট সমাধানের জট হয়তো খুলতে শুরু করেছে। আমরা সরকারের পক্ষ থেকে দেখেছি যে 3 জন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল কথা বলার জন্যে। পরবর্তীতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা আন্দোলন করছেন তাদের 3 জন শীর্ষ পর্যায়ের সমন্বয়কারী, তারা কথা বলেছেন মন্ত্রীদের সঙ্গে, তাদের 8 দফা দাবি দাবা পেশ করেছেন এবং মন্ত্রীদের পক্ষ থেকে আইনমন্ত্রী বলেছেন যে তিনি মনে করছেন যে একটি আলোচনায় একটি সমাধানে আসা সম্ভব। এরকম বেশ কিছু ইঙ্গিত আমাদেরকে এই বার্তাটি দিচ্ছে যে হয়তো বা সংকটটির একটি সমাধান হয়ে যেতে পারে। এবং যে অরাজকতা আমরা দেখেছি গত কয়েকদিন, সেই জায়গাটিতেও একটি পরিবর্তন এসেছে। হ্যাঁ, আমরা দেখেছি যে সেটি কমে এসেছে। সেই জায়গা থেকে আলোচনা যাচ্ছে। আসিফ মনির, আপনার কাছে, আপনি কি মনে করছেন যে সমাধানের জটগুলো খুলছে কিনা? খুললে আপনি কতটুকু, কিভাবে সেটাকে দেখছেন? আসলে যেহেতু আমরা একটা চলমান একটা পরিস্থিতির মধ্যে আছি এবং সেখানে খুব বেশি কিছু স্পেকুলেট করা কঠিন, তারপরেও মানুষের চিন্তাভাবনা জায়গাগুলো থাকবে। আরেকটা হচ্ছে যে যেহেতু বিভিন্ন আমরা এখন যেই মাধ্যমগুলোতে অভ্যস্ত হয়ে গেছি, টেকনোলজি বেস যে জায়গাটা, সেখানে অনেক ধরনের কথাবার্তাও তো হয়, কিন্তু আবার তথ্যও জানা যায়। তো সেটার যেহেতু একটা গ্যাপ আছে, আমরা অবশ্যই টেলিভিশন চ্যানেলগুলোকে এখন নির্ভর করছি, বিশেষ করে গত 1-2 দিন ধরে, এবং সেখানে যে সংবাদগুলো আসে সেখান থেকে যেটুকু বোঝা যাচ্ছে, এই যে জট খোলার সম্ভাবনা যেটা বলছেন, সেটাও আমাদেরকে, আমরা যেটা দূরে থেকে দেখছি, সাধারণ জনগণ যদি মনে করেন, আমাদেরও খুব সন্তর্পণে সেটা বিবেচনা করতে হবে যে আসলে খুলছে কি খুলছে না। আর এটার সাথে যারা জড়িত হচ্ছেন বা হবেন এই প্রক্রিয়ায়, যদি আমরা বলি যে জট খোলার প্রক্রিয়ায়, তাদেরকেও খুব সন্তর্পণে বিবেচনা করতে হবে। তো সেই জায়গায় আমি একটু আসলে ধন্যবাদ দিতেই চাই, যেটা আমার মনে হয় খুব বেশি পাইনি। এই আপনি বলছেন কোটা বিরোধী আন্দোলন, কিন্তু নামটাও সাম্প্রতিককালে পরিবর্তন করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন এরকম একটা বলছে। এবং সেটা যদি আমরা চিন্তা করি যে আমাদের বাংলাদেশের সংবিধানে যেই অসাম্প্রদায়িকতার কথা বলা হয় বা সাম্যের কথা বলা হয়, বিভিন্ন ধারার প্রসঙ্গ তো এর মধ্যে এসেছে, কয়েকটি বিশেষ ধারার কথা,
যেটা শুধু চাকরির কোটা না, আমাদের সমতা রক্ষা করা, সমাজের সমতার জায়গাটা। তো সেখানে যে এই তরুণরা এই ব্যাপারগুলো চিন্তা করছে এবং করেছে, এবং যখন প্রথম এটা শুরু হয়েছে তখন থেকে যদি এখন জায়গায় আসি, চিন্তা করি যে অন্তত মোটামুটি সচেতন সমাজ বলি, শিক্ষিত সমাজ, হয়তো বিভিন্ন শ্রেণীর সমাজের মধ্যে, এমনকি হয়তো নিম্নবিত্ত সমাজের মধ্যেও এটা একটু কিছুটা নাড়া দিয়েছে যে যেহেতু একটা ঘটনা ঘটছে। অবশ্যই সেখানে মানে নেগেটিভ দিকগুলোও ছিল, কিন্তু আমি পজিটিভ জায়গা থেকে বলতে চাই যে আমরা বিভিন্ন সময়ে বাংলাদেশের বলি বা এই অঞ্চলের যে ঐতিহাসিক প্রেক্ষাপট, সেখানে তরুণদের একটা বড় ভূমিকা সবসময়ই থেকেছে। এখন ধরেন আমাদের আগের প্রজন্ম, আমাদের বাবাদের সময় যদি বলি, আমাদের দাদাদের সময়, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়, সবসময় আমরা দেখেছি তরুণদের একটা অগ্রগণ্য একটা ভূমিকা ছিল, এবং সবসময় কিন্তু সেটা খুব সহজ রাস্তা নয়, তাদেরকে ভুল বোঝারও জায়গাগুলো তৈরি হয়। তো সেখানে এই তরুণরা যেই ভাবে কাজটাকে এগিয়ে নিয়ে গেছে, এবং গতকালও যখন আমরা তাদের কথাগুলো শুনছিলাম, এখন যেমন তাদের উপরে বা তাদের চিন্তাভাবনার উপরে সারা দেশের একটা দৃষ্টি রয়েছে। তো চিন্তা করেন যে বয়স কিন্তু খুব বেশি না যারা অন্তত এই আন্দোলনের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে, ঢাকা বা ঢাকার বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। তো সারা দেশ তাদের দিকে তাকিয়ে আছে, এবং এটার একটা শান্তিপূর্ণ সমাধানের কথা বলছে, সেক্ষেত্রে ওদের উপরে কিন্তু অনেক চাপ। তা আমি গতকালের ব্যাপারটা থেকেই জিনিসটাকে বিশ্লেষণ করছি। যখন বলা হচ্ছে যে সরকার বসতে চাচ্ছে, তাদের সাথে আলাপ আলোচনা করতে চাচ্ছে, কারণ তারা কিন্তু কালকে স্পষ্ট করে বলেছে যে আমরা এখনও আলাপ আলোচনা শুরু করিনি, করব না তা বলেনি। আমি বলছি যে ওদের যে এই বুদ্ধিদীপ্ত জায়গাটা, হতে পারে যে তারা বিভিন্ন তাদের যে অন্যান্য সমন্বয়ক তাদের সাথে আলাপ করেই তারা এরকম বলেছে, এবং তারা ব্যাখ্যা দিয়েছে যে আসলে আমরা কমিউনিকেট করতে পারছিলাম না যে আসলে আমাদের দাবিগুলো কি, সেটা আমরা দাবিগুলোকে প্লেস করার জন্য এসেছি। কাজে যেটুকু বোঝা যাচ্ছে যে হ্যাঁ, তারা প্রস্তুতি নিচ্ছে, কিন্তু হুট করে তারা কোনো কিছু করতে যাচ্ছে না। কারণ একটা হচ্ছে যে এখানে সাধারণ মানুষজনের যেমন একটা নজর তাদের দিকে রয়েছে, এই আন্দোলনের সাথে আন্তরিকভাবে যারা যুক্ত ছিল তাদেরও একটা নজর কিন্তু রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু একটা সন্তর্পণে আগানোর বিষয় রয়েছে এক। আরেকটি হচ্ছে যে কালকে যেহেতু এখানে হাইকোর্টের একটা বিষয় রয়েছে বা আদালতের একটি প্রক্রিয়ার জায়গাটা রয়েছে, আমরা দেখেছি যেখানে সরকারের দিক থেকে দেরিতে হলেও একটা প্রক্রিয়া শুরু করা হয়েছে, এবং সেটার একটা কিছু একটা ধাপ আমরা কালকে পাবো। বা এই যে আমরা শুনছি যে অল্প কিছুক্ষণ আগেও যে এখানে কারফিউর যে ব্যাপারটি এসছে, সেটারও একটা পরিবর্তন আনা হচ্ছে। সেখানেও কিন্তু একটা চিন্তাভাবনার জায়গা আমরা বুঝতে পারছি যে সরকারি বা কর্তৃপক্ষের মাথার মধ্যে আছে যে যাই রায় আসুক না কেন, সেটার যদি কোনোভাবে সেটার একটা বিরূপ প্রতিক্রিয়া, তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশের ঘটনা ঘটতে পারে কিনা, সেটা ভেবেই হয়তো কারফিউটাকে আরও এক্সটেন্ড করা হচ্ছে। এই জন্য আমি বলছি চলমান ঘটনায় যারা জড়িত তাদেরকে খুব সন্তর্পণে চিন্তা করতে হচ্ছে। জট খোলার আমরা সম্ভাবনা হয়তো দেখছি, কিন্তু এখনই খুব বেশি আশাবাদী পুরোপুরি হওয়া যাবে না। এই কারণে আমি বলছি যে, এবং সঙ্গত কারণেই মনে হচ্ছে যে ওরা যে 8টি দাবি পেশ করেছে, সেই 8টি দাবি নিয়ে সরকারও বলছে যে হ্যাঁ, এখানে যৌক্তিক দাবি আছে, কিন্তু কিছু কিছু খুব স্পর্শকাতর বিষয় সেখানে আছে 8টি দাবির মধ্যে। পদত্যাগের বিষয়, আইনি প্রক্রিয়ার বিষয়, তো সেই জায়গাগুলিতে আসলে খুব দ্রুত সমাধান হওয়ার মতো না। আবার সরাসরি প্রতিশ্রুতি দিতে গেলে এটার কিন্তু একটা প্রেসিডেন্স তৈরি হবে যে এখন যা হচ্ছে এই ধরনের ঘটনা ভবিষ্যতে হলে এটাকে একটা উদাহরণ হিসেবেও কিন্তু ধরা হবে। যেমন আমরা এবারও যখনই এবারে আন্দোলনটা এসছে, 2018-তে আন্দোলনের প্রসঙ্গটি এসছে, তখন কি হয়েছিল, তখন ভালো মন্দ কী কী দিক হয়েছিল, অথবা নিরাপদ সড়কের যে আন্দোলন হয়েছিল, বড় বড় ঘটনাগুলো, এটা তো একটা বড় ঘটনা নিঃসন্দেহে। কাজে এখানে যে পদক্ষেপই নেওয়া হোক, সেটার একটা লেসন্স লার্নডের একটা জায়গা ভবিষ্যতে থাকবে যে আমরা ওইবারে এইভাবে এটা হ্যান্ডেল করেছিলাম, এটাতে লাভ হয়েছে অথবা হয়নি। কাজে এখানে যেটা হয়তো এখন আমরা আশা করতে পারি যে একটা হচ্ছে যে সহিংসতার যে জায়গাটা একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, গত 1-2 দিনে আমরা দেখেছি। আজকে সকালেও আমরা শুনেছি যে কিছু কিছু জায়গায় যাত্রাবাড়ি বা কোথাও কোথাও সাংঘর্ষিক একটা অবস্থা ছিল, কিন্তু পরবর্তীতে সংবাদ মাধ্যমে সেটা আমরা দেখিনি। হতে পারে কিছু ঘটনা হয়েছে, কিন্তু হয়তো মোটামুটি অন্তত ঢাকা শহরে বড় যে জায়গাগুলোতে সহিংসতা হচ্ছিল কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে সেনাবাহিনী মোতায়েনের কারণে। এবং আমরা বাইরে থেকে যারা এটা দেখছি, আমরা কিন্তু এরকমই চিন্তায় এমন করিনি যে তা না, যে চূড়ান্ত একটা যদি খুব সংঘাতময় অবস্থা হয়, খুবই অরাজকতার সৃষ্টি হয়, তখন হয়তো সেনাবাহিনীকে নামতে হতে পারে। এই যে কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন, তাদের পক্ষ থেকে এটি পরিষ্কার করা হয়েছে, তারা বলছেন যে এই
সহিংসতার দায় তারা নেবেন না, এর সঙ্গে তারা সংশ্লিষ্ট নন, এটিকে তারা সমর্থন করেন না। এবং তারা এটিও বলেছেন যে কেউ যদি তার কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই আন্দোলনকে ব্যবহার করতে চায় সেটি তারা মেনে নিচ্ছেন না এবং তারা এটিকে একটা অপচেষ্টা বলে মনে করছেন। এরকম একটি জায়গায় তারা এসছেন। সেই জায়গা থেকে বোধহয় ধরে নিয়ে আমরা এটি নিতে পারি যে পরিষ্কার অর্থে যে না, অন্তত এই সহিংসতার ক্ষেত্রে তাদের যোগ না থাকার ব্যাপারটি একদম স্পষ্ট হলো। আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই। এবং সেটা কিন্তু আমরা মানে খুব দৃশ্যমানভাবে আমরা দেখেছি যে যখন প্রথম থেকে এটা শুরু হয়েছে, হয়তো তখনও গণমাধ্যম বলি বা জনজীবনে খুব প্রাধান্য পায়নি, কিন্তু তাও কিছুটা পেয়েছে যখন বিশেষ করে তারা রাস্তায় থেকেছে, অবস্থান নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কিছু কিছু জায়গায়, শাহবাগ থেকে শুরু করে আরও কয়েকটি জায়গায় যখন প্রথম হয়েছে, তখন থেকে কিন্তু আমরা সহিংসতা দেখিনি। আমরা কিন্তু এমনও দেখিনি যে একটা টায়ারও পোড়ানো হয়নি, তাই না? কাজে এখানে তখন স্লোগান হয়েছে, স্লোগান মুখর হয়েছে এবং তারা দাবিগুলো তুলেছে, কিন্তু তখনও কোনো রকম আমরা সহিংসতা দেখিনি। এটার একটা হঠাৎ করে একটা পর্যায়ে গিয়ে কিন্তু মোড় ঘুরে গেছে। কাজে আমরা এটা কিন্তু শুধু তারা যে এখন বলছে তা না, আমরা যদি বিশ্লেষণ করি, এমনকি যদি আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে অনেকে তো যার যার ডিভাইসেও এগুলো রেকর্ড করেছে, ওই সময়ের ফুটেজগুলো যদি আমরা দেখি, ভিডিওগুলো দেখি, ওখানে কিন্তু সহিংসতা দেখব না। হ্যাঁ, সমালোচনা হয়েছে, কেউ ওখানে রাস্তা অবরোধ করে খেলাধুলা করছে, কেউ সময় কাটাচ্ছে, কিন্তু সেটাও তো করতে হবে। এটা তো অনেক সময় সময় কাটানোর একটা ব্যাপার আছে যদি তারা দীর্ঘ সময় থাকে। এটাও খুব, যেমন ধরেন যে আমাদের কিছু সমালোচনার জায়গায় আমাদের কিছু ত্রুটি আছে। যেমন হচ্ছিল আমরা মনে করি যে আমার মতন করে সবাই ভাববে, আমার মতন করে সবাই করবে, এই ভাবনার সমস্যাটা কিন্তু আমাদের ভেতরে আছে। এবং আমরা যদি কেউ অথরিটির জায়গায় থাকে তখন দেখা যায় যে তিনি বা তাঁরা বা সে অথরিটেটিভ বডি, হ্যাঁ, যেটা হয় যে ভাবেন যে আসলে প্রতিবাদটাও সে একই রকম করে হবে যেরকম করে তারা ভাবছেন। কিন্তু আসলে বাস্তবে বা পৃথিবীর ইতিহাসে এটা খুব কমই হয়। বরঞ্চ বুদ্ধিদীপ্ত ব্যাপার হয় সেটাই, হ্যাঁ, যখন একটি ভাষা বের করা সম্ভব হয়, যে ভাষায় যোগাযোগ হওয়ায় এবং যে ভাষায় সমাধানে যাওয়া যায়। আমার ধারণা আপনি নিশ্চয়ই এটার সঙ্গে একমতই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সেখানে যেটা আছে যে আমি আবারও ওই তারুণ্যের জায়গাটা বলবো, যে আসলে ধরেন চিন্তা করেন যে এখানে আপনি যে কথা বলছি, আমরা একটা সময় ছাত্র ছিলাম এবং বিভিন্ন ছাত্র আন্দোলনের সাথে অথবা দেশের বিভিন্ন আন্দোলনের সাথে আমরা কোনো না কোনো সময় কিছু কিছু ভূমিকা রেখেছি। এই মুহূর্তে আমি আর আপনি যদি যে কথা বলছি, আমি নিশ্চিত যে দর্শক যারা দেখছে তাদের মধ্যেও সেটা আছে। কিন্তু আমরা যখন একটু বড় হয়ে যাই, একটা প্রজন্ম থেকে যখন নিজেরা অন্য প্রজন্মে চলে যাই, আমাদের স্মৃতিটা কিন্তু অনেক সময় হারিয়ে যায় বা অনেক পেছনে চলে যায়, যে আমরা তরুণ অবস্থায় আমাদের বহিঃপ্রকাশটা কেমন ছিল। আমি এই জন্য বলছি যে তারুণ্যের কিন্তু এক ধরনের একটা বহিঃপ্রকাশ থাকবে, কিছুটা এক ধরনের একটা সাহসী ভূমিকা তাদের থাকবে, যেটা আমরা একটা পরিণত বয়সে চলে আসলে আমাদের সেটা থাকে না। আপনি চিন্তা করেন যে আমরা যখন শিশু লালন পালন করি, অনেক সময় কিন্তু আমরা ভুলে যাই যে আমরাও শৈশবে অনেক ধরনের আবদার করতাম, অনেক ধরনের হয়তো অন্যায় আবদার করেছি, বাবা মাকে হয়তো না বুঝেই কষ্ট দিয়েছি, কিন্তু সেটা আমাদের মনে থাকে না। টিনেজের কথা যখন আমরা বলি, আমরা নিজেরাও তো টিনেজ ছিলাম। টিনেজে সবসময় যে আমরা খুব মানে যা আচরণ আমাদের বুদ্ধিদীপ্ত আচরণ করতে পেরেছি বা সবসময় যৌক্তিক আচরণ করতে পেরেছি সেটি নয়। তো সেখানে আপনি যখন বলছেন যে মানে যারা ধরেন দায়িত্বশীল জায়গায় আছেন, তারাও কিন্তু অনেক সময় ভুলে যান যে তারা একটা সময় তারা নিজেরাও কিন্তু এই ধরনের কোনো না কোনো তারুণ্যদীপ্ত জায়গায় তাদের একটা ভূমিকা রেখেছেন এবং সবসময় যে তারা মানে সমালোচনার সম্মুখীন হননি তা না। এখন সেই জন্য ওই ভুলে যাওয়ার কারণে হয় কি যে আমরা অনেক সময় বেশি এক্সপেকটেশন তৈরি হয়ে যায়, যেটা আপনি বলছেন যে একটা হচ্ছে যে সবাই একরকমভাবে ভাবে না, আবার একটা এক্সপেকটেশন তৈরি হয়ে যায়, সেইটার কারণে কিন্তু একটা সংঘাতের জায়গা তৈরি হয়ে আছে। দ্বিতীয় আপনি যেটা বললেন সেটাও গুরুত্বপূর্ণ, যে শান্তিপূর্ণভাবে বা এটার একটা মানে ভাষা খুঁজে বের করার জায়গাটা। তো ভাষার ব্যাপারে ধরেন আমরা তো বিভিন্ন সময় ধরেন যখন দ্বন্দ্ব বা সংঘাত নিয়ে গবেষণা করার প্রসঙ্গ আসে বা ভাষার কথাটা আমি কেন বারবার বলছি সেটা একটু ছোট্ট করে বলে রাখি। সেটা হচ্ছিল যে একই কথা, হ্যাঁ, একই শব্দ একটু এদিক সেদিক করে যদি আমরা ব্যবহার করতে পারি, বাক্যের গঠন যদি একটু এদিক সেদিক হয়ে যায়, দু ধরনের প্রতিক্রিয়া হতে পারে। আপনি আমার উপরে ক্ষুব্ধ হতে পারেন, আপনি আমার প্রতি প্রীতিবোধ করতে পারেন, হ্যাঁ, যদিও কথাটির মূল অর্থ একই, কিন্তু হ্যাঁ, শব্দবিন্যাস, বাক্য নির্মাণ এবং আমার বলার ধরন বা উপস্থাপনার ঢং যেটাকে আমরা বলি, সেই জায়গাগুলোতে যদি সংকট থাকে বা সেই জায়গাগুলোতে যদি আমরা সতর্ক না থাকি, তাহলে একটা ভুল বোঝাবুঝির জায়গা হতে পারে। যদিও সেটা আসলে মতান্তরের কারণ হওয়ার উচিত ছিল না, কিন্তু হয়
ওই সংকটগুলোর কারণে। এবং এটাও ঠিক যে ধরেন এক একজন এক এক দৃষ্টিভঙ্গি থেকে দেখে, কিন্তু আমি এটাও বলবো যে বিশেষ করে এবারের ক্ষেত্রে ভাষাগত যে বিষয়টি আছে সেটির ক্ষেত্রে কিন্তু অনেক সময় এখানে যেহেতু আমরা অনেক বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছি, অন্যান্য যোগাযোগ মাধ্যমে চেয়ে ফেসবুকটাই বেশি ব্যবহার হচ্ছে, এবং সেই ক্ষেত্রে টেকনোলজির ব্যবহার করে কিন্তু ভাষাটা কিভাবে ব্যবহার হচ্ছে সেটাকে কিন্তু একটু অদল বদলও করা যায়। যেটা হচ্ছে যে আমরা মানে একই ঘটনা ধরেন আপনি এখন এখানে স্টুডিওতে আমরা বসে আছি, আমরা একটা দিক থেকে একটা অ্যাঙ্গেল থেকে ক্যামেরা আছে, অন্য একটা অ্যাঙ্গেল থেকে যদি আরেকটা ক্যামেরা থাকে অথবা একটা লাইট যদি কম থাকে, ব্যাখ্যাটা কিন্তু তখন একটু পার্থক্য তৈরি হবে। আমার মুখে এখন যখন সব দিক থেকে আলো পড়ছে, যদি একটু আলো ছায়ার মধ্যে আমি থাকি, আমি মানে নাটকের জায়গায় কাজ করি বলে আলোর উদাহরণটা দিচ্ছি, আমি যদি একটু নিচের থেকে আলো পেরি আমার চেহারাটা কিন্তু একটু ভৌতিক দেখাবে। তো এই ব্যাপারগুলো কিন্তু এই সময় হয়েছে যে ভাষাগত জায়গায় কোনো ভাষা এডিট করে কোনো ভাষার অংশ অথবা একই ভাষা কয়েকটা জায়গায় ব্যবহার হচ্ছে কিন্তু প্রচার হলো একটি জায়গার একটি ভাষা, তাতে করে ওই বোঝার জায়গাগুলোতে তারতম্য হচ্ছে। এবং তখন কিন্তু এটা ব্যাখ্যাটার আরেকটা জিনিস চলে আসছে যে এটা কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে হলো কিনা। এই বিভিন্ন ভাষায় যখন এটাকে প্রচারণাটা হচ্ছে এটা আসলে কিভাবে হচ্ছে। এবং এই যে আলো আঁধারের কথা বললাম, যেই রাতের আমরা অনেক কিছু পরিবর্তন হয়ে গেল, রাষ্ট্রীয়ভাবে একটি বক্তব্য দেওয়া হলো এবং একটি সাংবাদিক সম্মেলনে, এবং তারপরে সেটার যে প্রতিক্রিয়াটি হলো ওই প্রতিক্রিয়া ব্যক্ত করার জায়গায় কিন্তু আমরা দেখেছি আলো আধারিতও সব কিছু হচ্ছে। কাজে তখন মানুষের মস্তিষ্কের মধ্যে কিন্তু শুধু আমি চোখে যা দেখছি সেইটা আসছে না, আমি কি শুনছি, শোনা দেখা একটা এর মধ্যে একটা অন্যরকম একটা ব্যাখ্যা তৈরি হয়ে যাচ্ছে। এটা একটা হচ্ছে যে মানুষের মন, একটা মানুষই একটা জিনিসকে বিভিন্নভাবে দেখবে, বিভিন্ন মানুষ দেখে থাকেও একই বিষয়কে অন্য বিভিন্নজন বিভিন্নভাবে দেখবে, আবার বিভিন্নভাবে ব্যাখ্যা করে সেটাকে অপব্যবহারেরও একটা সুযোগ থেকে যায়। তো সেখান থেকে আসলে যেটা হয় যে লেসন্স লার্নডের একটা ব্যাপার আছে যে আসলে হ্যাঁ আমার শব্দ চয়ন যদি আপনি বলেন সেটি একটি ব্যাপার থাকবে, আরেকটা হচ্ছে যে শব্দ চয়নের ক্ষেত্রে যেমন বাংলা ভাষাতেও আছে ইংরেজিতেও আছে, একই শব্দেরই অনেক ব্যাখ্যা হতে পারে। তো সেইটির জন্য অবশ্যই সচেতনতার দরকার আছে, কিন্তু এটাকে যদি কেউ অপব্যবহার করে সেটাও কিন্তু বুঝতে হবে যে এটা অপব্যবহার হতে পারে। এই নিশ্চয়ই একটি বিষয় কথা বলবো, তারপরে আমাদের বিরতিতে যাব, সময় হয়ে এসছে প্রায়। সে কথাটি হচ্ছে যে আপনার অভিজ্ঞতায় জানতে চাইবো যে আপনার অভিজ্ঞতা কি বলে যে আমাদের মূলধারার যে বা প্রধান যে রাজনৈতিক দলগুলো তারা সামাজিক যোগাযোগ মাধ্যম নামক উদীয়মান যে একটি কমিউনিকেটিং একটি প্ল্যাটফর্ম বা একটি কমিউনিকেটিং একটা ল্যাঙ্গুয়েজকে বা একটা নতুন টেকনোলজিকে নিয়ে একটা নতুন অ্যাপ্রোচকে নিয়ে একটি উদীয়মান যে একটি প্রযুক্তি নির্ভর ক্ষেত্র, এটিকে তারা পাঠ করছেন কিনা বা পাঠ করতে কতটুকু আগ্রহী বা আসলে ঠিকঠাক পাঠ করার উদ্যোগ আছে কিনা সেই জায়গাটা একটু শুনবো। এখানে দুই তিন রকমের ব্যাপার আছে। একটা হচ্ছে যে আপনি যদি বলেন যারা রাজনীতির চর্চা করছেন সেখানে কিন্তু এখন আমরা মানে দুই প্রজন্ম তো অন্তত বলতে পারি। একটা আছে প্রবীণ প্রজন্ম যারা ধরেন ৭১-এর সময় বা ওরকম সময়গুলোতে রাজনীতি করেছেন, তারা এখন একেবারে খুবই প্রবীণ একটা অবস্থায় রয়েছেন, কিন্তু তাদের মধ্যে এখন সক্রিয় রাজনীতি করেন এরকম অনেকেই আছেন যারা ৭১-এর সময় বা ৬৯, ৭০, ৭১-এর সময় বিভিন্ন ছাত্র আন্দোলন বা মুক্তিযুদ্ধের আন্দোলনের সাথে জড়িত ছিলেন। এবং তারপরে আমরা এখন বিশেষ করে আমরা যদি রাজনীতিতে দেখি বিভিন্ন প্রধান রাজনৈতিক দলগুলোতে তরুণ একটা প্রজন্ম কিন্তু রাজনীতিতে এসেছে। কাজেই সেখানে এবং আমরা যদি ধরেন আমাদের প্রজন্মও চিন্তা করি, আমরা একেবারে হাতে কলমে কাগজে লেখার প্রজন্ম থেকে শুরু করে আমরা এখন টেকনোলজি নির্ভর একটা প্রজন্মে আমরা নিজেরাও প্রবেশ করেছি আজ থেকে ১০ বা ১৫ বছর আগে, যেটা আমরা অতটা কল্পনা করতাম না। কাজেই এখানে দুই প্রজন্মের মানুষ কিন্তু এখন রাজনৈতিক চর্চার মধ্যে রয়েছেন। এখন সেখানে যেটা হচ্ছে যে যে যার নিজের জীবনে, ব্যক্তি জীবনে বলেন অথবা তার রাজনৈতিক চর্চার মধ্যে কিছুটা হলেও এই জায়গাগুলো এসেছে। যেমন আমরা হয়তো এখন অনেকেই হাতে খবরের কাগজ নিয়ে পড়ি না, অনেকে হয়তো মনে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাতেও, কিন্তু সেটার সুযোগগুলো সবসময় হচ্ছে না। আমি ডিভাইসে আমার নিউজগুলো দেখছি বা বিভিন্ন ক্লিকের মাধ্যমে দেখছি, কিন্তু সেটার যে বিভিন্ন রকম ব্যবহার করতে পারি আমার নিজের কাজের সুবিধার জন্যই, সেই জায়গাগুলো কিন্তু সকলে এখনো অভ্যস্ত হয়ে ওঠেনি। আবার তরুণ প্রজন্ম যারা রাজনীতিবিদ আছেন তারা কিন্তু সেটাতে খুবই অভ্যস্ত, এবং তারা কিন্তু সেটাকে শুধুমাত্র তারা ফেসবুক না, আমরা যদি বলি সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে তারা টুইটার বা ইনস্টাগ্রাম এরকম জায়গাগুলোকেও তারা ব্যবহার করছেন।
এবং এমনও আমরা দেখেছি, কিছুটা ধারণা পেয়েছি যে বিশেষ করে নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণার সময়ও তারা এই বিভিন্ন মাধ্যমগুলো ব্যবহার করেছেন। টুইটার হয়তো আমাদের এখানে অত কেউ দেখছে নাকি, ইনস্টাগ্রাম ব্যবহার হচ্ছে, ইউটিউব যদি বলেন সেগুলো হচ্ছে। তো এগুলোর মাধ্যমে কিন্তু রাজনীতিবিদ, এবং সেখানেও আবার ব্যাপার আছে যে সেখানে অপচর্চাও হচ্ছে অনেক ক্ষেত্রে। আমরা যদি বলি, বিশেষ করে মৌলবাদী রাজনীতির কথা যদি চিন্তা করি, তারা ওটাকে অনেক বেশি তাদের মতো করে ব্যবহার করছে, যেটা বাংলাদেশের জন্য অত সুখকর না। কিন্তু সেখানে বিভিন্নজন ব্যক্তি হিসেবে ব্যবহার করছেন। কিন্তু আপনি যেটা বলছেন যে রাজনৈতিক চর্চার মধ্যে, সেখানে কিন্তু যদি ধরেন যে শিক্ষা বা পাঠদানের চর্চা, সেটাই কিন্তু কমে গেছে সামগ্রিকভাবে আমার মনে হয়। সেটা এই টেকনোলজি বলেন অথবা বুদ্ধিবৃত্তিক যে চর্চা, রাজনৈতিক বিভিন্ন দর্শনের জায়গা থেকে চর্চা, সেটার মধ্যে কিন্তু আমরা দেখি না। আমরা যেটুকু শুনেছি আমাদের সিনিয়রদের কাছে বা আমাদের বাবাদের প্রজন্মের কথা যেটুকু জানি, যে ধরেন ঢাকা ইউনিভার্সিটির মধুর ক্যান্টিন বা এরকম বেশ কিছু জায়গা ছিল যেখানে রাজনৈতিক মতাদর্শ নিয়ে আলাপ আলোচনা হতো। কেউ বাম চিন্তা করছেন, কেউ হয়তো অন্যান্য চিন্তাধারার মধ্যে আছেন, বামের মধ্যেও হয়তো বিভিন্ন চিন্তা রয়েছে, মস্কোপন্থী, চীনপন্থী, আবার স্বদেশী যে চিন্তার জায়গাগুলো রয়েছে, বাঙালি জাতীয়তাবাদের চিন্তার জায়গাগুলো রয়েছে, সেখানে জায়গাগুলো, এগুলো নিয়ে কিন্তু আলোচনা, বিতর্ক এবং জ্ঞান বৃদ্ধির জায়গাগুলো হতো, পড়ার পাঠের চর্চাগুলো হতো। আমরা আমাদের বাড়িতে কিন্তু এদের বইগুলো দেখেছি। আমার বাড়িতে মাও সেতুংয়ের বইও আছে, কার্ল মার্কসের বইও আছে, অন্যান্য রাজনৈতিক দর্শনের সর্দার ফজলুল করিম থেকে শুরু করে অন্যান্যরা যারা বিভিন্ন সময় পলিটিক্যাল সায়েন্স নিয়ে চিন্তাভাবনা করেছেন, তাদের জায়গাগুলো রয়েছে। আমরা যে সবসময় সেগুলো পড়ে বড় হয়েছি সবসময়, সেটা আমি দাবি করছি না, কিন্তু আমি বলছি যে এই পাঠচর্চার জায়গাটা কিন্তু নেই। কিন্তু এখন কিন্তু সুযোগ ছিল বা আছে, আমি টেকনোলজি ব্যবহার করে অনেক কিছুর অ্যাক্সেস এখানে পেতে পারি। কিন্তু খুব সহজে যখন আমি কিছু জিনিস পাচ্ছি, অনেক সময় আমি কিছু চটুল জিনিসের প্রতি বা সহজে শর্টকাট জিনিসের প্রতি আমি আকৃষ্ট হয়ে সেদিকে আমার সময়টা ব্যয় করে ফেলছি। তো তাতে করে যেটা হচ্ছে, টেকনোলজি ব্যবহারের জায়গাটাও চর্চাটা হচ্ছে না বিভিন্ন প্রজন্মের মধ্যে, আর জ্ঞানের চর্চার মধ্যে দিয়ে রাজনৈতিক চর্চাটা, সেটাও কিন্তু কমে গেছে। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরবো আবারও আপনার কাছে বিরতির পর। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়েছে একটা বিরতির, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। আসিফ মনির, আমরা কথা বলছিলাম আমাদের দেশের সাম্প্রতিক যে সংকট, সেই জায়গাটি নিয়ে। আমরা যদি, যেহেতু যারা কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছিলেন, তারা যেহেতু বারবার নির্বাহী বিভাগের কাছেই তাদের দাবির জায়গাটি জানাচ্ছিলেন, একদম নির্বাহী কাঠামোর পক্ষে কি কি পদক্ষেপ নেওয়া সম্ভব বা সম্ভব নয়, সেই প্রশ্ন বা সেই বিস্তারিত জায়গাগুলোকে মাথায় রেখে বা না রেখেই তারা নির্বাহী বিভাগের কাছে তারা চেয়েছেন। আর নির্বাহী বিভাগের জায়গায় কারা আছেন, যারা ক্ষমতা কাঠামোতে আছেন। তো এই জায়গাটা যদি আমরা দেখি, ক্ষমতা কাঠামোর আবার একটা, আমরা সারা বিশ্ব জুড়ে একটা আমরা এক ধরনের চরিত্র বা আমরা যেটাকে বলি যে কিছু বৈশিষ্ট্য থাকে, এটা আমরা দেখি যে তারা অনেক সময় আবার অনেক ভাষা তারা বুঝতেও চান না বা বুঝতে পারেন না, যে ভাষাটা তারা ক্ষমতা কাঠামোর বাইরে থাকলে বুঝতে পারতেন। এটা ইতিহাসের পাঠ থেকে, এটি একটি দেশকে নিয়ে না, হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাসের পাঠ থেকে দেখা যায়। তো এই জায়গা থেকে ধরেন যে এই যে কোনো ক্ষেত্রে যদি এরকম দুটো পক্ষ থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই পক্ষের যোগাযোগের একজন, আপনি তো মানবাধিকার নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রে অধিকারের দাবিকে বিবেচনায় রাখা, অধিকারের দাবির আড়ালে ভুল কোনো প্রত্যাশা থাকলে সেগুলোকে চিহ্নিত করা, এবং সর্বোপরি একটি আলোচনার জায়গা, এই প্রক্রিয়াগুলো সম্পর্কে একটু আমি আপনার কাছ থেকে শুনতে চাইব। হ্যাঁ, নির্বাহী বিভাগ সম্পর্কে আমি অত বিস্তারিত অত বলতে পারবো না, বাট আপনি যেটা বললেন সামগ্রিকভাবে সেইটার জায়গায় যদি আমি চিন্তা করি, একটা হচ্ছে আপনি যেটা বিশেষ করে বললেন যে ক্ষমতার কাঠামোর কথা বললেন, আমি যদি এভাবে বলি যে ক্ষমতার সম্পর্ক, পাওয়ার রিলেশনস, সেটা যদি আমরা চিন্তা করি তাহলে সেটা বিভিন্নভাবে হতে পারে। একটা হতে পারে যাদের হাতে এখন মানে ক্ষমতা বিভিন্ন ধরনের ক্ষমতা হতে পারে। তো সেখানে একটা জায়গা হচ্ছে যে হ্যাঁ, মানে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন সেটার একটা ক্ষমতার জায়গা। রাষ্ট্র ক্ষমতার মধ্যেও কিন্তু সেখানে আবার স্তরভেদ থাকবে, যে
কার পর্যায়ে কোন ধরনের ক্ষমতা থাকবে, একটা হায়ারার্কি থাকবে সেখানে, অর্থাৎ এই ক্ষমতার হায়ারার্কি বা স্তরভেদ যদি আমরা বলি। তারপরে আবার এখানে আমরা বলছি সমাজের কথা যদি চিন্তা করি, সামাজিক একটা পাওয়ার রিলেশনস থাকবে। এখন ধরেন আমরা যদি চিন্তা করি যে আমাদের নিম্নবিত্ত শ্রেণীর যখন এই ধরনের পথের আন্দোলন হয়, আমরা মাঝে মাঝেই দেখেছি যে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনগুলো হয়, এবং সেখানেও অনেক সময় হচ্ছে সেটা ক্যাপচার হয়ে গেছে বা সেটাকে কোনোভাবে বিপথে তাড়িত করা হয়েছে। কিন্তু সেখানে দাবিগুলো কিন্তু খুব বেসিক জায়গায়, যে বেতন হয়তো অনেক দিন দেওয়া হয়নি ঠিকমতো, অথবা তাদের কিছু কিছু যে অবস্থার যে পরিবেশে তারা কাজ করেন সেটা হয়তো খুব একটা উন্নত না, খুব বেসিক জায়গায় তাদের দাবিগুলো থাকে। এখন তাদের আবার এরকমভাবে থাকে না যে তারা খুব পরিশীলিতভাবে অধিকারের ভাষায় চিন্তা করে তারা কথাগুলো বলবে, তার খুব পেটের দায়ের জায়গায় তার অধিকারের কথা, খুব বেসিক একটা রাইট যদি চিন্তা করি যে হ্যাঁ তার মানে অন্ন বস্ত্র বাসস্থানের কথা যদি আমরা বলি, সে অন্যের একটা জায়গার জন্য তার একটা দাবি, সে পথে যদি প্রয়োজন হয় সে অনেক সময় নামছে, এবং তখন আমরা দেখছি যে একটা নেগোসিয়েশন হচ্ছে। কিন্তু তখন দেখা যাচ্ছে যে যারা বিশেষ করে আমরা যদি আর্থসামাজিকভাবে ক্ষমতার জায়গায় আছে, তাদের একটা একটু তারা হায়ার একটা স্ট্যাটাসে থাকে। তো কেউ যখন সেটা এখন রাষ্ট্রীয় ক্ষমতার ক্ষেত্রেই হোক, আর্থসামাজিক স্তরভেদেই হোক, কেউ যখন অটোমেটিক্যালি একটা আরেকটু উচ্চতর ক্ষমতার অবস্থানে থাকে, তখন যদি একই সাথে আলাপ করতে হয়, তখন তাকে কিন্তু একটু ওই যে একটু নিচে আছে তার কাছাকাছি এসে সেটাকে বুঝতে হবে। না বুঝলেই কিন্তু ওই দ্বন্দ্বটা বেড়ে যাবে। দ্বন্দ্ব আর সংঘাতের ক্ষেত্রে কিন্তু উভয়কে বোঝার ক্ষেত্রে তখন আমাকে একটু আমার তার মতো করে চিন্তা করতে হবে। আমরা যখন বিভিন্ন সময় অধিকারের বিষয়ে কথা বলি, আমরা এটাও বলি যে একটা হচ্ছে যে রাইটস হোল্ডার্স আর ডিউটি বেয়ারার্স। ডিউটি বেয়ারার্স হচ্ছে যাদের দায়িত্ব রয়েছে, যেমন এক্ষেত্রে আমরা যদি অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের একটা দায়িত্ব। আবার রাইটস হোল্ডার্স যাদের অধিকার রয়েছে, কিন্তু রাইটস হোল্ডার্স যারা, অর্থাৎ যাদের অধিকার আছে, তাদেরও কিন্তু কিছু দায়িত্ব থাকে। আবার যারা দায়িত্ব পালন করবেন বা যাদের দায়িত্ব আছে তাদেরও কিন্তু কিছু অধিকার আছে, কাজে এটা কিন্তু একটা সংমিশ্রণের জায়গা আছে। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে যারা দায়িত্বপূর্ণ জায়গা অবস্থানে থাকেন এবং তারা যদি কিছুটা জ্ঞানের দিক থেকে, তাদের ক্ষমতা প্রয়োগের দিক থেকে একটু উচ্চ অবস্থানে থাকেন, তাদেরকে একটু বোঝার মতো একটা সমান লেভেলে আসার প্রয়োজন। আমরা যদি খুব একেবারে মোটা দাগে একটা উদাহরণ দিই, গতকালকের জায়গায় যে এই ছাত্র নেতৃত্বের 3 জন এবং সর্বোচ্চ পর্যায়ে সরকারি 3 মন্ত্রী প্রতিমন্ত্রী সাক্ষাৎ করলেন, এর চেয়ে কম বা বেশি হলে হয়তো জিনিসটা ঠিক আলাপ আলোচনার মতো পর্যায়ে যেত না, মানে এখনও যায়নি আলাপ পর্যায়ে, কিন্তু উভয় পক্ষ অন্তত বসেছেন। আমরা জানি যে বেশ একটি দীর্ঘ সময় তারা একই কক্ষে ছিলেন এবং কিছু আলাপচারিতা তো সেখানে হয়েছে, শুধু এক পক্ষ বলেছেন তা হয়তো সেখানে হয়নি। কিন্তু এর চেয়ে কম বা বেশি হলেই কিন্তু আমার বোঝার জায়গাটা একটা কঠিন হয়ে যায়। এখন ধরেন যদি এখানে মন্ত্রী পর্যায়ের না এসে সচিব পর্যায়ের কেউ হতেন, অথবা রাজনৈতিক নেতৃত্বের আরেকটু নিচের স্তরের কেউ হতেন, আমি শ্রদ্ধা রেখেই বলছি, তাহলে কিন্তু এটা আলোচনার জায়গায় যাওয়াটা খুব কঠিন হয়ে যেত। সরকারের জায়গা থেকে একটা মোটামুটি দায়িত্বশীল জায়গা থেকে এবং মোটামুটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকেও প্রতিনিধিত্ব যারা করছেন, শিক্ষা এসছে, তথ্য এসছে এবং আইন এসছে, একদম সংশ্লিষ্ট যারা, আবার ওই ক্ষেত্রেও 3 জন এসছেন যারা মোটামুটি প্রতিনিধিত্ব করতে পারছে। সেই ক্ষেত্রে এখানে আপনার ওই মানে আমরা আমাদের রাজনীতির ভাষায় আমরা অনেক সময় শুনেছি লেভেল প্লেয়িং ফিল্ড বলা হয় বা কিছু, এখানে আলোচনার ক্ষেত্রে একটা জায়গা আসার মতো অবস্থায় এসছে। এর চেয়ে কম বেশি হতে পারবে না, এটি একটি জায়গা যদি আমরা এটার সমাধানের দিকে যেতে চাই। আরেকটা হচ্ছে যে একে অপরকে ভাষাটা বুঝতে হবে। আপনি যেহেতু ভাষার কথাই বলছেন, আমি যেটা বললাম তারুণ্যের নিজস্ব কিছু ভাষা থাকে বা আছে, আমাদেরও নিশ্চয়ই ছিল কোনো একটা সময়, হয়তো 80-র দশকে যদি বলি বা আগের সময়ের ভাষা যেটা ছিল। এখনকার তারা কোন ভাষায় কিভাবে কথা বলছেন, আমি বলছি না যে এখানে কেউ বেয়াদবি করবেন বা করছেন বা করার মতো অবস্থা, কিন্তু আমি বলছি যে যেই শব্দ চয়নগুলো হচ্ছে সেগুলো বোঝার মতো করে বুঝতে হবে। এখন সেখানে এটাও আমরা দেখছি যে আমাদের এই যেই সরকারি জায়গা থেকে যে 3 প্রতিনিধি আছেন, তাদের মধ্যে কিন্তু আবার তরুণ প্রজন্মের নেতৃত্ব আছে। কাজে সেই জায়গা থেকে আমরা ভাবতেই পারি যে তারা এই তরুণ যারা আন্দোলনকারী তাদের ভাষাটা বুঝবেন এবং সেই ক্ষেত্রে আলাপের জায়গাটা তৈরি হবে। তো এখানে ক্ষমতার জায়গায় যেটা বললেন, ক্ষমতার জায়গায় তখন ওই আমাকেও তখন ওই ভাবতে হবে যে আমার ঢাল তলোয়ারগুলোকে পাশে রেখে আমি আসব, 2 পক্ষই সেটা করবে। এখন দুজনের যদি 2 অবস্থানে থাকে, তাদের ঢাল তলোয়ার বলি, তাদের যে স্ট্র্যাটেজিগুলো হবে আলাদা হবে,
কিন্তু সব কিছু আমি পাশে রেখে আমার আলাপের জায়গায় আসতে হবে। তাহলে হয়তো উভয় পক্ষের ভাষাটা বোঝা গেলে সেটাও আবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যাওয়া যাবে না। এখন এটাও আবার তারুণ্যের ধর্ম যে অনেক সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া তৈরি হয়ে যায়। তো সেক্ষেত্রে যেটা হয়তো করতে হবে যে কারণ একটি কথার অনেক অর্থ থাকতে পারে, একটি শব্দের বা একটি বাক্যের, যেটা আমি আপনি একটু আগে আলাপ করছিলাম। সেক্ষেত্রে যা বলা হবে, হ্যাঁ অনেক সময় অত মেপে বলা যায় না, কিন্তু তারপরেও যে দায়িত্ব নিয়ে যারাই আসছেন, এই ক্ষেত্রে যদি আমরা বলি যে দুইটি পক্ষ এই যে সংকটটি তৈরি হচ্ছে সেটা সমাধানের ক্ষেত্রে আলাপ করতে চাচ্ছেন, তাদের উভয়কেই তাদের চিন্তা করতে হবে যে ঠিক আছে অন্যজন আসলে কি চিন্তা করছে। আমরা অনেক সময় আরও একটি প্রবাদ ব্যবহার করি, ইংরেজিতে আছে যে অন্যের জুতায় বা থিঙ্ক ফ্রম অ্যানাদার পারসন শুজ, উনি কি ভাবতে পারেন সেই জায়গাটাও চিন্তা করা। কারণ সেটা করতে পারলে যেটা হয় যে আলোচনায় যাওয়াটা সুবিধা হয়। এখন আমি তো থাকবই যে আমার জায়গায় আমি চিন্তা করছি এইভাবে, কিন্তু আমি যার সাথে কথা বলছি সে কিভাবে চিন্তা করছে বা করতে পারে সেটা আমাকে একটু অ্যান্টিসিপেট করতে হবে, আমাকে একটু ভাবতে হবে যে আচ্ছা আমি যেই কথাটি বলছি সেটার প্রতিক্রিয়াটা এই হতে পারে। এটা ভাবতে পারলে সুবিধা যে নিজের মতো করে স্ট্র্যাটেজিটাও তৈরি করা যায়, যে আমি অলরেডি জানি আমি যেটা বলবো সেটাতে এই প্রতিক্রিয়া হবে এবং সেটা নিয়ে আলাপ চালিয়ে যেতে গেলে আমাকে এইভাবে কথা বলতে হবে। তো এই বিবেচনাগুলো আগে রাখতে হয় বা হবে। আমার বিশ্বাস যে মানুষের স্বাভাবিকভাবেই এই জিনিসগুলো ভেতরে আসে, কিন্তু আমরা বলবো যে সচেতনভাবেও এটা অনেক সময় করতে হয়। খুব স্পন্টেনিয়াস বা তাৎক্ষণিক আমি স্বতঃস্ফূর্ত প্রকাশ, এই স্বতঃস্ফূর্ত প্রকাশের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে যখন খুব স্পর্শকাতর একটা মুহূর্ত চলে আসছে তখন একটু ওই স্বতঃস্ফূর্ততাকে পাশে রেখে যুক্তিতর্কের ভিত্তিতে একটা অবস্থানে যাওয়া, এবং তখন কিন্তু দুই পক্ষের আলোচনাটা প্রয়োজন, দুই পক্ষের কথা শোনার প্রয়োজন রয়েছে, ভাষা যাই হোক না কেন। মানে বাস্তবতাটিকে বিবেচনায় রাখা এবং দায়িত্বশীল আচরণ করা, এই দুইটি জায়গা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এই ধরনের সময়ে। আবার আসবো আপনার কাছে আরেকটি বিরতির পর। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আরও একটা বিরতি, এখন ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। আসিফ মনি, ফিরছি আবারও আপনার কাছে। কোটা সংস্কারের যে আন্দোলনটি চলছিল, হ্যাঁ, এটিকে কেন্দ্র করে শেষ দিকে এসে আমরা দেখলাম এই যে শেষের কয়েকটা দিন আমরা পেরিয়ে এলাম, সংঘাতমুখর যে কয়েকটা দিন আমরা পেরোলাম, আমি সেই যে সময়টার কথা বলছি, যে বেশ বড় ধরনের সহিংসতা হয়ে গেল। তো এই সহিংসতাটাকে আপনি কিভাবে দেখছেন, যে কি মানে কেন হঠাৎ করে এরকম একটি সহিংসতা হলো, এবং যারা আন্দোলনকারী তারা তাদের জায়গা থেকে পরিষ্কার করলেন যে এর সঙ্গে তারা সম্পৃক্ত নন, এদের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নেই, কারণ তাদের উপরেও সেই চাপটা পড়ে যাচ্ছিল, তারা সেটা পরিষ্কার অর্থেই বুঝতে পারছিলেন যে এই জায়গাটাতে একটি স্পষ্ট ভাষ্য থাকা উচিত, তারাও সেটি দিয়েছেন। তো এই জায়গা থেকে আমি তো আপনাকে জিজ্ঞেস করছি যে এই সহিংসতা কেন, এই তীব্র সহিংসতা কেন ঘটলো? দেখুন, এটা যদি আমরা চিন্তা করি যে সাম্প্রতিককালে এই বড় ধরনের যে কয়টি আন্দোলন হয়েছে সবগুলোর মধ্যেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। কাজেই মানে আমরা সাধারণ জায়গা থেকে যদি একটু চিন্তা করি, যাদের সেই মেমোরিগুলো আছে, আমি যদি বলি যে এর আগের বারের যে কোটা আন্দোলন 18-তে, বা এর আগে যখন এটি যেটা একটু আগে বলছিলাম যে নিরাপদ সড়কের আন্দোলন, এগুলোও কিন্তু ঘটনাটা ঘটেছে তখন, যে আমরা হঠাৎ করে দেখেছি যে কোথা থেকে যেন একটা সহিংসতা জায়গায় তৈরি হয়ে গেছে। কাজে এখানে আমরা আশা করি যে এই দূরদর্শিতা সরকার, আমাদের গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর ছিল, সেটা আমরা মানে আশা করি যে ছিল। তবে সেখানে দুটো পর্ব কিন্তু ছিল এখানে, যেটা আমি শুরুতে আমরা আলাপ করছিলাম যে শুরুতে এদের আন্দোলনের জায়গাগুলোয় কোনো রকমভাবেই আমরা সেখানে সংঘাতপূর্ণ কোনো কাজ তাদেরকে করতে দেখিনি, কিন্তু কোনো একটা পর্যায়ে গিয়ে একটা উস্কানির জায়গায় এসেছে। সেটা মানে এই সহিংসতা আসার আগে, মানে এখনকার বড় ধরনের সহিংসতার আগে একটা জায়গায় এসেছে যেখানে কিছুটা অসহিষ্ণুতা আমরা দেখেছি, হয়তো একটি ছাত্র সংগঠনের জায়গা থেকে। তো সেটির একটি সুযোগ আমার মনে হচ্ছে যে সেখানে ওই সময়টা থেকেই একটা টার্নিং পয়েন্ট এসছে। ঠিক সেই সময়টাতেই এখানে যারা সুযোগ সন্ধানী এখানে ধরেন রাজনৈতিক প্রতিপক্ষও আছে, আবার যারা শুধুমাত্র মানে লুটতরাজ বলেন বা অ্যানার্কি, হ্যাঁ, একটা অস্থিতিশীল অবস্থায় যাওয়ার জন্য সেরকম একটা সুযোগ নিতে চায়। আবার কোনো না কোনো কারণে কোনো না কোনো মানুষের কিছু ক্ষোভ থাকতে পারে,
সেটা ব্যক্তি ক্ষোভ হতে পারে, রাষ্ট্রের উপরে ক্ষোভ থাকতে পারে, কোনো রাষ্ট্রই তো একদম পারফেক্ট হবে না, এটা স্বাভাবিক। এবং ওই লেভেলটা শুধু আসলে আটলে মুশকিল যে এখানে শুধুমাত্র যারা একটি বা দুইটি বিরোধী রাজনৈতিক গোষ্ঠীর সাথে যুক্ত, যদিও তাদেরকে আমরা বেশি দেখেছি, কিন্তু মব মেন্টালিটির ব্যাপারটাতে যখন আসে তখন কিন্তু ওখানে অনেক ধরনের এলিমেন্টস ঢুকে যায়। তো সেইটি আমরা আশা করছিলাম যে আসলে এই পর্যায়ে, এখন যেই পর্যায়ে এসছে যে একেবারে কারফিউ দিতে হচ্ছে, সেনাবাহিনী মোতায়েন করতে হচ্ছে, এর আগে নিয়ন্ত্রণ করা যাবে। তো সেই ক্ষেত্রে আমি জানি না, এটা পরে বিশ্লেষণের একটি বিষয় থাকবে যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো বিশেষ করে কতটা তৎপর ছিল, এবং তারা মানে আমরা যারা কিছুটা বাইরে থেকে দেখি বা বুঝি যে গোয়েন্দা সংস্থার লোকজন সারা দেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে, সাদা পোশাকে থাকে, তাদেরকে সবসময় চেনাও যায় না, আমরা চিনতেও পারি না, কিন্তু প্রয়োজন বোধে তারা সঠিক তথ্যগুলো, কিছু আগাম তথ্য বিভিন্ন সংশ্লিষ্ট মহলগুলোতে দেয়। তো সেই ক্ষেত্রে এখানে আগাম তথ্যের জায়গাটা কতটা তারা দিতে পেরেছে, এবং সেই তথ্য যদি গিয়ে থাকে সংশ্লিষ্ট মহলগুলোতে, উচ্চতর মহলগুলোতে, তারা কতটা সেখানে গুরুত্ব দিয়েছিলেন। আমি সত্যি কথা বলতে কিন্তু আসলে অবাক হইনি যে এরকম একটা পর্যায়ে জিনিসটা গেছে। খুবই দুঃখজনক ঘটনাগুলো, কিন্তু এটা তীব্রতা দেখে কিন্তু অনেকে অবাকই হয়েছেন যখন এটা ক্রমশ তীব্র হয়ে উঠতে শুরু হ্যাঁ, করলো, অনেকেই অবাক হয়েছেন। সেটার আরেকটা কারণ কিন্তু আছে যে আমরা যদি দেখি যে বর্তমানে ঠিক বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে খুব স্ট্রং কোনো ইস্যু নেই। কিছু আছে ধরেন যেটা যে কোনো সরকারের আমলেই থাকে, দ্রব্যমূল্যস্ফীতি বলেন, সাম্প্রতিককালে দুর্নীতির বিষয়গুলো এসেছে, জনমনে এগুলো নিয়ে অনেক প্রশ্ন এসছে, এবং সেটার ব্যাপারে কিছু সরকারিভাবে উদ্যোগও নেওয়া হচ্ছে, দুদক থেকে শুরু করে আরও বেশ কিছু উদ্যোগ আছে। আবার অনেক ক্ষেত্রে কিছু কিছু উদ্যোগ নেওয়া হয়েছে আবার ভাটা পড়ে গেছে, এরকমও হয়েছে। আবার এই বিষয়গুলো নিয়ে ক্ষোভও আছে। কাজে সেই আমি বলছি যে ক্ষোভের একটা বহিঃপ্রকাশ, কিন্তু সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এত এভাবে হবে না। যে কারণে আমি এটা বলছি যে এখানে বিশেষ করে যে স্থাপনাগুলোতে টার্গেট করা হয়েছে, দেখা যাচ্ছে যে একদম বেছে বেছে কিছু টার্গেটেড কিছু জায়গাগুলোতে সরকারি স্থাপনা, এবং ঠিক আছে কোটা আন্দোলনের সাথে যারা যুক্ত তারা বলেছে যে তারা মানে ওই ব্লকেডের জায়গাগুলো করছে, তো ওদের ব্লকেডের ভাষা কিন্তু ভিন্ন ছিল, মানুষ দিয়ে তারা ব্লকেডটা করেছে। কিন্তু আপনারা দেখেন যে যেখানে আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভার বলি, এদিকে এক্সপ্রেসওয়ে বলি, এই ব্লকেডগুলো এগুলো কিন্তু মানে যারা রাজনৈতিকভাবে বিভিন্নভাবে মব মেন্টালিটি নিয়ে কাজ করে অভ্যস্ত, তাদের একটা ভূমিকা ছিল। বিটিভি ভবন, কিছু কিছু সুনির্দিষ্ট জায়গায় স্থাপনাগুলোতে, সরকারি স্থাপনাগুলোতে আক্রমণ করা হয়েছে, এবং সেগুলো খুব মানে ধরেন আমি আপনি যতটাই সহিংস হই, আমরা কি হয়তো সহজে হঠাৎ কোথাও গিয়ে আগুন ধরিয়ে দিতে পারবো? তবে হ্যাঁ, মব মেন্টালিটি একটা অন্য জিনিস, তখন মানুষের হয়তো মাথা ঠিক থাকে না, সে যখন উন্মাদের মতো হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে একটি ব্যাপার যে এই এখন যে প্রক্রিয়ায় জায়গাটা এসছে, এটা অবধারিতই ছিল যে কোনো একটা সময় হয়তো এটা যদি শেষ পর্যন্ত পুলিশ, র্যাব বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এটার ব্যবস্থা গ্রহণ করতে না পারে, এখানে তাহলে হয়তো আরেকটু ফোর্সের প্রয়োজন হবে বা এরকম একটা জায়গা। এখন মানুষের যখন এক ধরনের একটা উত্তেজিত অবস্থায় চলে যায়, তখন সেটাকে কিন্তু প্রশমন করা, তখন কিন্তু আলাপের পর্যায়ে জিনিসটা থাকে না। তো সেই জায়গাটায় এটা হচ্ছে যে আউট অফ হ্যান্ড একটা চলে গেছে। আমি যেটা একটু আগে বলছিলাম, যদি সেরকম তথ্যগুলো আসলে সরকারের কাছে ছিল কিনা, আমরা আশা করি যে একটা দায়িত্বশীল সরকার, এবং যেখানে তার সব বিভাগগুলো ঠিকমতো কাজ করছে, সেখানে তার নির্বাহী বিভাগের যে দায়িত্ব, সেটার মধ্যে বিশেষ করে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, আবার মানুষের অধিকার নিশ্চিত করার জায়গাগুলো, সবগুলো তাদের সমন্বয়গুলো কতটা ছিল, যাতে করে এই বিশেষ করে শেষ 2-3 দিনের যে ঘটনাগুলো, সেগুলোকে প্রিভেন্ট করা যেত কি না। তবে যেহেতু নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, একদম শেষ দিকে এসে গেছি, আপনি কথা শেষ করবেন। তো সেটাই যে এগুলো যেহেতু নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, অবধারিতভাবে একটা জায়গায় আসতে হয়েছে। এখন সেখানে এই পার্টিকুলার বিষয়টায় বিচার বিভাগীয় একটি জায়গায় রয়েছে। আবার আমরা দেখছি যে সহিংসতাগুলোর জন্য আমরা বলছি যে বিচার বিভাগীয় তদন্ত কাজে, এখানে আমরা একটা সমন্বয়ের প্রয়োজন মনে করছি। তদন্ত যেগুলো হবে হত্যাকাণ্ডগুলো বা সহিংসতারগুলোর, এগুলোর বিচার, সেখানে বিচার বিভাগীয় একটা দায়িত্ব রয়েছে। আবার এই কোটা সংস্কারের জন্য যে বিচার বিভাগীয় দায়িত্ব, সেটার একটি জায়গা রয়েছে। আর নির্বাহী বিভাগকেও কিন্তু একটু বিশ্লেষণ করা দরকার যে এরপরে হোয়াট নেক্সট, আমি কতদিন এই প্রক্রিয়া চলবে, আমার নিয়ন্ত্রণ করতে হলে কীভাবে। আমরা কিন্তু গতকালকে শুনেছি, আমি এই কথা দিয়ে শেষ করছি, যে আমরা কিন্তু হঠাৎ করে একটু শকড হয়েছে যখন বলা হচ্ছে শুট অ্যাট সাইট, এই ঘোষণাটি দেওয়া হবে। তবে আমরা দেখছি যে সেই প্রক্রিয়া এখনও শুরু হয়নি, বা সেটা হয়তো প্রয়োজন হয়নি।
হয়তো যারা মব মেন্টালিটি নিয়ে থাকবে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, কিন্তু এটাও দায়িত্বশীল জায়গা থেকে প্রয়োজন ছিল কিনা কালকে রাতে ঘোষণা দেওয়ার, কিন্তু মানুষের মনে এটা কিন্তু একটা প্যানিক সৃষ্টি করবে। মানুষ কিন্তু অভ্যস্ত না জেনে যে শুট অ্যাট সাইট মানে কি আসলে সকলের জন্য কি এটা প্রযোজ্য নাকি উস্কানির ক্ষেত্রে প্রযোজ্য। এগুলো আমরা আশা করি বিভিন্নভাবে, বিশেষ করে এখন যেহেতু যোগাযোগ মাধ্যমগুলো অতটা আমরা পাচ্ছি না, হলে মানুষের মনে একটু স্পষ্ট করলে প্রকৃত যারা দুষ্কৃতিকারী তাদেরকে এটার আওতায় আনা যাবে এবং সাধারণ মানুষ কোনোভাবে যাতে বিপদগ্রস্ত না হয়। ধন্যবাদ আসিফ মনির আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও দীর্ঘ সময় এই আলোচনায় সঙ্গে থাকার জন্য। আজ শেষ করছি এখানে, কাল আবারও দেখা হবে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। অন্য কোনো বিষয়ে হয়তো কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।